আজকের আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা একটা বেশ মজার বিষয় নিয়ে কথা বলতে বসেছি। হ্যাঁ, মানুষের নানান রকম আচরণ নিয়ে, তাই না? একদম। আমাদের আজকের আলোচনার ভিত্তি টমাস এরিকসনের লেখা সারাউন্ডেড বাই ইডিয়টস বইয়ের কিছু অংশ। খুব ইন্টারেস্টিং একটা বই কিন্তু। তা তো বটেই। আমাদের উদ্দেশ্য হলো ওই যে 4টে প্রধান আচরণের ধরন আছে না, হ্যাঁ হ্যাঁ লাল, হলুদ, সবুজ আর নীল, হ্যাঁ হ্যাঁ ওগুলো একটু বোঝা। আর কিভাবে এই জ্ঞানটা আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা, সম্পর্ক এগুলো ভালো করতে সাহায্য করতে পারে, যাতে আমরা হুট করে অন্যদের ইডিয়ট না ভেবে বসি। ঠিক তাই। আর এই আইডিয়াগুলো তো আসলে ডিআইএসসি মডেলের উপর ভিত্তি করে এসেছে। মানে বিল আর ডেভিড বনস্টেটার, টিটিআই সাকসেস ইনসাইটসের ওনারাই তো এটা ডেভেলপ করেন। আসলে দেখুন, মানুষের ব্যবহার বা আচরণ তো খুবই জটিল একটা ব্যাপার। হুম তো এরকম মডেল বা এই যে রঙের ভাগগুলো, এগুলো আমাদের একটা একটা কাঠামো দেয়, হুম অন্যদের বুঝতে একটু সুবিধে হয়। ঠিক। তবে এটাও সত্যি যে কোনো মডেলই তো আর পুরো মানুষটাকে ধরতে পারে না। এগুলো সরলীকরণ। একেবারে বাক্সে বন্দি করা যায় না। একদমই না। ওই যে কার্ল ইয়ুং যেমন বলেছিলেন না, আমরা তো শুধু বাইরের কাজটা দেখি, ভেতরের কারণটা সবসময় বুঝতে পারি না। ঠিক। আর একটা খুব জরুরি কথা, যেটা এরিকসনও খুব জোর দিয়ে বলেছেন, সেটা হলো কমিউনিকেশন বা যোগাযোগটা কিন্তু সবসময় যে শুনছে তার উপর নির্ভর করে। আচ্ছা, মানে মানে আমি কি বললাম তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো অন্যজন কি শুনলেন বা কিভাবে নিলেন। ভুল বোঝাবুঝি তো এখান থেকেই শুরু হয় বেশিরভাগ সময়। একদম ঠিক বলেছেন। আর বইটার নামটাই দেখুন না, সারাউন্ডেড বাই ইডিয়টস। হ্যাঁ, বেশ চমকপ্রদ। লেখক তো শুরুই করেছেন স্টুর বলে একজন ব্যবসায়ীর গল্প দিয়ে। উনি নাকি সত্যি বিশ্বাস করতেন যে তার চারিপাশে খালি বোকা লোক। ভাবা যায়। আর এই নিয়েই লেখকের আগ্রহটা বাড়ে, যে মানুষ কেন এত আলাদা আচরণ করে। স্টুরের অফিসের ওই বাতির ব্যাপারটা মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাল বাতি আর সবুজ বাতি। উনি থাকলে লাল, না থাকলে সবুজ। কি কাণ্ড! দারুণ নাটকীয়। স্টুরের ঘটনাটা আসলে কি বলুন তো? আমরা প্রায় সবাই কিন্তু কমবেশি এটা করি। নিজেদের মতো করে অন্যদের মাপি। ঠিক তাই, নিজের চশমা দিয়ে অন্যদের দেখি। যখন দেখি কেউ আমার মতো নয়, তখনই মনে হয় লোকটা অন্যরকম, বা হয়তো ভুল, এমনকি ইডিয়েট। হুম। এরিকসন খুব সুন্দর একটা উপমা দিয়েছেন। এই আচরণগুলোকে একটা টুল বক্স বা যন্ত্রপাতির বাক্সের মতো ভাবতে বলেছেন। আচ্ছা। মানে সব কাজে যেমন একটাই যন্ত্র লাগে না, তেমনি সব পরিস্থিতিতে বা সব মানুষের সঙ্গেও একইভাবে মিশলে চলে না, বিভিন্ন পদ্ধতির দরকার হয়। ইন্টারেস্টিং। বইটাতে আরও কয়েকটা বেসিক আইডিয়া আছে, যেমন মানুষের আচরণ কিন্তু একেবারে যা খুশি তাই নয়। এর মধ্যে একটা প্যাটার্ন বা ধরন থাকে। বোঝা যায়। হ্যাঁ, পর্যবেক্ষণ করা যায়, বোঝাও যায়, আর চাইলে বদলানো যায় কিছুটা। তবে হ্যাঁ, মানুষের আসল বিশ্বাস বা মনোভাবের সাথে এই বাইরের আচরণকে গুলিয়ে ফেললে চলবে না। যেমন? ধরুন বইয়ের সেই সেলসম্যান বিদ্বেষী আত্মীয়ের কথা। তার হয়তো কোনো খারাপ অভিজ্ঞতা হয়েছিল, কিন্তু তার মানে এই নয় যে এটাই তার আসল চরিত্র। আচরণটা অনেক সময় বাইরের একটা স্তর। আচ্ছা, বোঝা গেল। তাহলে এবার ওই রঙগুলোর ভেতরে ঢোকা যাক। লাল দিয়ে শুরু করি। হ্যাঁ, লাল মানে যারা খুব ডমিনেন্ট, পাওয়ারফুল। একদম। প্রভাবশালী, প্রচণ্ড এনার্জেটিক, খুব দ্রুত সবকিছু করেন, আর খুব কম্পিটিটিভ। ওই যে সিইও বিয়ন্ড। ও হ্যাঁ, কোম্পানির বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচেও জেতার জন্য মরিয়া। ঠিক। এমনকি অফিসে তাড়াতাড়ি পৌঁছানোর জন্য বাস লেনে গাড়ি চালাতেও তার আপত্তি ছিল না। ভাবা যায়। এই লাল ধরনের মানুষরা কিন্তু খুব সোজাসুজি কথা বলেন, কোনো ঘুরিয়ে পেঁচিয়ে নয়। হ্যাঁ, যা বলার মুখের ওপর। খুব তাড়াতাড়ি ডিসিশন নিতে পারেন আর রেজাল্টের উপর ফোকাস করেন। কিন্তু এর একটা অন্য দিকও আছে। কি সেটা? তারা বেশ অধৈর্য হন, অপেক্ষা করতে একদম পছন্দ করেন না, আর হয়তো অন্যদের ফিলিংস নিয়ে অতটা ভাবেন না। মানে কাজটাই আসল। একদম। আর কোনো গড়িমসি বা দেরি দেখলেই রেগে যান। তবে দায়িত্ব নিতে কিন্তু এগিয়ে আসেন সবার আগে। বইতে তো স্টিভ জবস বা মাদার টেরেসার মতো ব্যক্তিদের ওই লাল ক্যাটাগরিতে ফেলা হয়েছে, তাই না? হ্যাঁ, তাদের ওই অসম্ভবকে সম্ভব করার জেদ আর ড্রাইভের জন্য। আচ্ছা, এলিজাবেথের ওই গল্পটা মনে আছে? $50 মিলিয়ন ভুল তথ্য। ও হ্যাঁ, কি সাংঘাতিক কনফিডেন্স! ভুল বলছেন, অথচ এমনভাবে বলছেন যে সবাই বিশ্বাস করে ফেলছে। সেটাই তো, বলার ভঙ্গিটাই আসল। এই যে বৈশিষ্ট্যগুলো, এগুলোই কিন্তু লাল আচরণের মানুষদের ভালো লিডার বা চালিকা শক্তি করে তোলে। তারা লক্ষ্য ঠিক করতে জানে আর সেটা অর্জনও করতে পারে। তাদের একটা ফোকাস থাকে।
কিন্তু এই একই জিনিসগুলোই তাদের দুর্বলতাও তৈরি করে। যেমন ধরুন, অতিরিক্ত কন্ট্রোল করার চেষ্টা, অধৈর্য হয়ে পড়া বা একটু রূঢ় ব্যবহার করা। যেটা অন্যেরা অ্যাগ্রেসিভ ভাবতে পারে। ঠিক, নিয়ম ভাঙার প্রবণতা, যেমন ওই বিয়নের বাস লেনে গাড়ি চালানো। তারা আসলে কাজ কেন্দ্রিক, সম্পর্কের চেয়ে কাজটা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আর সেই কারণেই কি লোকে তাদের একটু অন্যরকম চোখে দেখে, মানে উদ্ধত বা অহংকারী ভাবে? হ্যাঁ, অনেক সময় সেটাই হয়। আর তাদের ফিডব্যাক দেওয়া বা সমালোচনা করাও বেশ কঠিন। কেন? কারণ তারা বেশিরভাগ সময়ই মনে করেন যে তারাই ঠিক বলছেন বা করছেন। সমালোচনা শুনলে চট করে রেগে যান বা ডিফেন্সিভ হয়ে পড়েন। তাহলে উপায়? বইতে কিছু টিপস আছে অবশ্য, যেমন সরাসরি বলতে হবে কিন্তু শান্তভাবে, ডেটা বা ফ্যাক্টস দিয়ে কথা বলতে হবে। আচ্ছা। আর তৈরি থাকতে হবে যে একটু তর্ক হতে পারে, আর সহজে হাল ছেড়ে দিলে চলবে না। আরেকটা ভালো উপায় হলো তারা কি বুঝলেন সেটা তাদের নিজের ভাষায় বলতে বলা। ও, যাতে বোঝা যায় মেসেজটা ঠিকঠাক গেছে কিনা। একদম। বেশ বেশ। লালের এই তীব্রতার পর এবার একটু অন্য ধরনের রঙে যাই, হলুদ। হ্যাঁ, হলুদ। এরা তো একেবারে উল্টো মেরুর প্রায়। দারুণ আশাবাদী, তাই না? ঠিক, অপটিমিস্টিক। বইয়ের ওই মিকের কথা ভাবুন, এত খারাপ অবস্থা তাও পজিটিভ। অথবা সেলস ডিরেক্টর মারিয়ান। হ্যাঁ, খুব হাসি খুশি থাকেন এরা। সামাজিক আর কথা বলতে কি ভালোবাসেন। ভীষণ। আর খুব ক্রিয়েটিভও হন। ওই যে রোবানের বাগানের আইডিয়াটা, আচ্ছা সব যদি উল্টে দিই। হ্যাঁ হ্যাঁ, একদম অন্যরকম ভাবনা। হলুদেরা অন্যদের মোটিভেট করতে বা কনভিন্স করতে খুব ওস্তাদ। ওই যে মজা করে বলা হয় না, পেঙ্গুইনের কাছেও বরফ বিক্রি করে দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক। খুব উৎসাহী হন, সম্পর্ক তৈরি করতে ভালোবাসেন। মজা, আনন্দ, পার্টি এগুলো এদের খুব টানে। কিন্তু এদের একটা সমস্যাও তো আছে। হ্যাঁ, ওই যে প্রবল উৎসাহে শুরু তো করেন, কিন্তু শেষ পর্যন্ত কাজটা টেনে নিয়ে যেতে অনেক সময় কষ্ট হয়। বা খুঁটিনাটি ডিটেলসে আগ্রহ কম থাকে। ঠিক, ডিটেলস তাদের কাছে বোরিং লাগে। কখনো একটু বেশি আত্মবিশ্বাসী মনে হতে পারে, বা ভালো শ্রোতা নন এমনটাও লোকে ভাবতে পারে। লেখকের বোন মারিতার উদাহরণটা বেশ ভালো ছিল। হ্যাঁ, মারিতা সহজে সবার সাথে মিশে যান, বেশি গভীরে ভাবেন না। বিখ্যাতদের মধ্যে অপ্রা উইনফ্রে বা রবিন উইলিয়ামসের কথা বলা হয়েছে। হলুদদের আসল শক্তি হল তাদের ওই পজিটিভিটি। চারপাশের মানুষকে তারা চাঙ্গা করে তুলতে পারেন, খুব ভালো নেটওয়ার্কার হন, নতুন আইডিয়া দিতে পারেন। অন্যদের ইন্সপায়ার করতে পারেন। একদম। কিন্তু দুর্বলতার দিকগুলো দেখতে হবে, যেমন অতিরিক্ত কথা বলা আর শোনার ধৈর্য কম। ওই সেলস ম্যানেজার পিটারের মতো, যিনি মিটিংয়ে একাই বকবক করতেন। ঠিক, তারা একটু অগোছালোও হতে পারেন, মনোসংযোগ ধরে রাখতে সমস্যা হয়, ডিটেলস একদম পছন্দ করেন না, আর কখনো কখনো একটু সেলফ সেন্টার্ডও মনে হতে পারে। তাহলে এদের ফিডব্যাক দেওয়া তো আরও কঠিন মনে হচ্ছে। হ্যাঁ, কারণ তারা খুব সহজে কষ্ট পান, সমালোচনাটা ব্যক্তিগতভাবে নিয়ে ফেলেন। অথবা তর্কে জড়িয়ে পড়েন। হ্যাঁ, সেটাও করেন। আর তাদের স্মৃতিশক্তিও খুব সিলেক্টিভ, মানে ভালো ভালো কথাগুলো মনে রাখেন, খারাপগুলো ভুলে যান। তাহলে কি করা উচিত? খুব নির্দিষ্ট করে বলতে হবে, কোন ঘটনাটা নিয়ে কথা হচ্ছে সেটা উল্লেখ করতে হবে। আর এটা স্পষ্ট করতে হবে যে সমালোচনাটা মানুষটার বিরুদ্ধে নয়, তার একটা বিশেষ আচরণ নিয়ে। ধৈর্য ধরতে হবে নিশ্চয়ই। অবশ্যই, কারণ তারা অনেক সময় নিজেদের ডিফেন্ড করার জন্য নানা যুক্তি বা ইমোশন দেখাতে পারেন, এমনকি নিজেকে ভিকটিম হিসেবেও দেখাতে পারেন। বাবা, বেশ জটিল। আচ্ছা, এবার আসি সবুজ রঙে। বই বলছে এরাই নাকি সংখ্যায় সবথেকে বেশি। হ্যাঁ, জনসংখ্যার একটা বড় অংশই এই সবুজ ক্যাটেগরিতে পড়ে। এরা সাধারণত খুব শান্ত, ধীরস্থির, সহজ সরল হন, স্টেবিলিটি পছন্দ করেন। আর খুব রিলেশনশিপ ওরিয়েন্টেড, মানে সম্পর্ককে গুরুত্ব দেন। একদম, খুব সাপোর্টিভ হন। ওই যে মাজা, অফিসের সবার জন্মদিন মনে রাখতেন, বা লাসে, যিনি সবসময় হেল্প করতে তৈরি থাকতেন। সবুজেরা তো আবার ঝামেলা এড়িয়ে চলেন, তাই না? হ্যাঁ, কনফ্লিক্ট একদম পছন্দ করেন না, কিন্তু খুব ভালো শ্রোতা হন। ওই সেলসপারসন হেলেনার মতো, যিনি শুধু শুনেই ক্লায়েন্টের মন জয় করেছিলেন। ঠিক, তারা খুব নির্ভরযোগ্য হন, ভরসা করা যায়। কিন্তু একটা সমস্যা হলো তারা পরিবর্তন খুব একটা পছন্দ করেন না। পুরনো অভ্যাসে থাকতে চান। হ্যাঁ, এই জন্য অনেক সময় তাদের একটু নিষ্ক্রিয় বা সিদ্ধান্তহীন বলেও মনে হতে পারে। ক্রিস্টোফারের গল্পটা মনে পড়ছে। বয়লার সারাতে ফোন করেও লিফট চাইতে কেমন ইতস্তত করছিলেন। হ্যাঁ হ্যাঁ, পাছে অন্যের অসুবিধে হয়।
এটাই সবুজদের অতিরিক্ত কেয়ারিং বা দ্বিধাগ্রস্ত নেচার। তাহলে টিমের জন্য সবুজরা তো খুব দরকারি। অবশ্যই, তারা শান্তি বজায় রাখেন, অন্যদের সাহায্য করেন, খুব ডিপেন্ডেবল হন। তাদের ওই শান্ত ভাবটা একটা ব্যালেন্স আনে। কিন্তু দুর্বলতা কি? ওই যে বললাম, পরিবর্তনে অনীহা আর ঝামেলা এড়াতে গিয়ে তারা অনেক সময় চুপ করে থাকেন বা ইনডাইরেক্টলি বোঝান যে তারা খুশি নন। যেটা একরকম প্যাসিভ রেজিস্ট্যান্স বা জেদ মনে হতে পারে। হ্যাঁ, যেমন ওই সিইও নতুন আইডিয়া পছন্দ হয়নি বলে মিটিংয়ে নোটপ্যাড নিয়ে খেলছিলেন। ডিসিশন নিতেও তারা সময় নেন, আর অন্যেরা অনেক সময় তাদের এই ভালো মানুষের সুযোগ নেয়। ওহ, তাহলে এদের ফিডব্যাক কিভাবে দেওয়া যায়? এরা তো কষ্ট পাবেন মনে হচ্ছে। হ্যাঁ, খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করতে হয়। সমালোচনা ব্যক্তিগতভাবে নেন, কষ্ট পান, হয়তো একদম চুপ করে যান। অথবা অতিরিক্ত ক্ষমা চাইতে শুরু করেন। হ্যাঁ, কিন্তু আসল সমস্যাটা হয়তো সমাধান হয় না, যেমন সহকর্মী মিকের ক্ষেত্রে হয়েছিল। তাহলে উপায়? খুব নরম করে কিন্তু স্পষ্টভাবে বলতে হবে। নিজের উপর আচরণের প্রভাবটা কেমন পড়ছে সেটা বলা যেতে পারে। মানে ফিলিংস শেয়ার করা। হ্যাঁ, আর নির্দিষ্ট করে বলতে হবে যে কি পরিবর্তন আশা করা হচ্ছে, আর সমালোচনাটা একা ডেকে প্রাইভেটলি করাই ভালো। আর সবচেয়ে জরুরি হলো এটা বোঝানো যে সম্পর্কটা ঠিক আছে, শুধু ওই নির্দিষ্ট আচরণটা নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ। বেশ, এবার আমাদের শেষ রং নীল। এরা কেমন? নীলরা হলেন ডেটা, লজিক আর ফ্যাক্টসের ভক্ত, খুব অ্যানালিটিক্যাল আর খুঁটিনাটি বিষয়ে দারুণ মনোযোগী। ডিটেল ওরিয়েন্টেড, ওই যে আইকিয়াল ফার্নিচার অ্যাসেম্বল করার মতো। একদম, ম্যানুয়ালের প্রত্যেকটা লাইন ফলো করবেন। অথবা লেখকের বাবার কথা ভাবুন, যিনি বাগানের নুড়ি পাথরের সাইজটাও নিখুঁতভাবে মেপেছিলেন। বাপরে! নীলরা খুব যুক্তিবাদী হন, কোয়ালিটি তাদের কাছে সবার আগে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে খুব সতর্ক থাকেন, সব দিক খতিয়ে দেখেন। একটু রিজার্ভড, মানে নিজের মধ্যে থাকেন। হ্যাঁ, কিছুটা ইন্ট্রোভার্ট গোছের। তাদের মোটো হতে পারে নীরবতাই শোনা। কোনো কিছু বিশ্বাস করার আগে তাদের প্রচুর তথ্য, প্রমাণ, ডেটা লাগে। ওই সিইওর মতো, যিনি খালি জিজ্ঞেস করছিলেন আর কোনো ডেটা আছে? ঠিক, তারা নিয়ম মেনে চলেন। এই জন্য অনেক সময় তাদের একটু আবেগহীন, ঠান্ডা বা দূরত্ব বজায় রাখছেন বলে মনে হতে পারে। ওই বন্ধুর মতো, যিনি রান্নাঘরের সামান্য বাঁকা ক্যাবিনেটটা দেখিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, হ্যাঁ, অথবা লেখকের বাবা, যিনি বাড়ির ক্রেতাদের সব খুঁত ধরিয়ে দিয়েছিলেন, কারণ সত্যি আর নির্ভুলতাই তার কাছে আসল। বাহ! নীলদের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হল তাদের কাজের কোয়ালিটি। খুব থর হন, বাস্তববাদী। তাদের কাছ থেকে নির্ভরযোগ্য ডেটা পাওয়া যায়। কিন্তু নিশ্চয়ই এরও কোনো নেগেটিভ দিক আছে? আছে তো, অতিরিক্ত পারফেক্ট হতে গিয়ে অনেক সময় খুব স্লো হয়ে যান। আচ্ছা। আর বেশ সমালোচনামূলকও হতে পারেন নিজের বা অন্যের কাজের প্রতি। যথেষ্ট ডেটা না পেলে কাজ শুরু করতেই চান না বা সিদ্ধান্ত নিতে পারেন না। আর ওই যে আবেগহীন বা ঠান্ডা লাগাটা? হ্যাঁ, সেটার জন্য অন্যেরা ভুল বুঝতে পারে, আর অনেক সময় ডিটেলসে এত ঢুকে যান যে বিগ পিকচারটা বা পুরো ব্যাপারটা আর দেখতে পান না। তাহলে নীলদের ফিডব্যাক দেওয়ার সময় কি মাথায় রাখতে হবে? তৈরি হয়ে যেতে হবে। আপনার তথ্যে বা যুক্তিতে যদি একটুও ভুল থাকে তারা ধরে ফেলবেন, আর তাহলে পুরো ফিডব্যাকটাই হয়তো ডিসমিস করে দেবেন। মানে ডেটা ঠিকঠাক নিয়ে যেতে হবে। একদম। আর তাদের যদি মনে হয় যে তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, তাহলে খুব ডিফেন্সিভ হয়ে যেতে পারেন। তাহলে কৌশলটা কি? ফ্যাক্টস আর ডেটা দিয়ে কথা বলুন, যতটা সম্ভব নিখুঁত থাকুন, আবেগ একটু সরিয়ে রেখে লজিক দিয়ে বোঝান, আর তৈরি থাকুন যে তারা অনেক খুঁটিয়ে প্রশ্ন করবেন। এখানেও কি ওই কি বুঝলেন বলুন ব্যাপারটা কাজে দেয়? হ্যাঁ, এখানেও কাজে আসতে পারে। আর ওই নীল সহকর্মীর গল্পটা মনে রাখবেন, যিনি উত্তরটা জানতেন কিন্তু বলেননি, কারণ তাকে জিজ্ঞেস করা হয়নি। ঠিক, এটাই তাদের লজিক্যাল আর লিটারাল মাইন্ডসেট। তাহলে মোটের ওপর যা দাঁড়ালো, কেউই বোধহয় পুরোপুরি একটা রং নয়। হয়তো ৫%, প্রধানত একটা রঙের, আর বাকিদের মধ্যে ৩টে রঙের প্রভাবও দেখা যায়। কিছু কম্বিনেশন কি অন্যদের চেয়ে ভালো কাজ করে? হ্যাঁ, কিছু জুটি আছে যারা স্বাভাবিকভাবেই একসাথে ভালো কাজ করে। যেমন ধরুন নীল আর সবুজ, দুজনেই শান্ত, স্থিতিশীল। আর লাল আর হলুদ? হ্যাঁ, দুজনেই বহির্মুখী, এনার্জেটিক। আবার কিছু জুটি একে অপরের পরিপূরক, যেমন নীল আর লাল, মানে অ্যানালিসিস আর অ্যাকশন, বা সবুজ আর হলুদ, মানে স্টেবিলিটি আর সোশিয়ালিটি। আর চ্যালেঞ্জিং কোনো জুটি আছে? আছে, যেমন লাল আর সবুজ, মানে গতি বনাম স্থিরতা,
অথবা হলুদ আর নীল, সামাজিকতা বনাম বিশ্লেষণ, এদের মধ্যে একটু বেশি মানিয়ে নেওয়ার দরকার হয়। বইয়ের শেষে ওই টিম প্রজেক্টের উদাহরণটা বেশ ভালো ছিল, যেখানে একই রকম লোক দিয়ে গড়া টিমটা ফেল করেছিল। ঠিক, এটাই দেখায় যে একটা টিমে বা সমাজে সব ধরনের মানুষেরই দরকার আছে। এই বৈচিত্র্যটাই আসল শক্তি। আর লেখক যে একটা মজার টিপস দিয়েছেন, যদি বুঝতে না পারেন কার সাথে কেমন ব্যবহার করবেন। হ্যাঁ, সবুজ নীতি অনুসরণ করুন, মানে শান্ত, বন্ধুত্বপূর্ণ আর সাহায্য করার মানসিকতা দেখান, কারণ বেশিরভাগ মানুষই এই অ্যাপ্রোচটাই কমফর্টেবল বোধ করেন। ইন্টারেস্টিং। একদম। এই যে আমরা এতক্ষণ ধরে বিভিন্ন রঙের আচরণ নিয়ে কথা বললাম, এর আসল উদ্দেশ্য কিন্তু কাউকে জাজ করা বা কোনো বাক্সে ফেলে দেওয়া নয়। বরং নিজেদের আর অন্যদের একটু ভালো করে বোঝা। ঠিক তাই। যখন আমরা বুঝতে পারি যে অন্য মানুষটা হয়তো ইডিয়ট নয়, শুধু তার ভাবনার বা কাজ করার স্টাইলটা আলাদা, তখন কমিউনিকেশনটা অনেক সহজ হয়ে যায়, ভুল বোঝাবুঝি কমে। ওই যে শুরুতে বলেছিলেন, যোগাযোগ শ্রোতার শর্ত অনুযায়ী ঘটে। হ্যাঁ, তার মানে হলো আমাদের নিজেদের আচরণ নিয়ে সচেতন হতে হবে, আর দরকার পড়লে অন্যদের সাথে মানিয়ে নেওয়ার জন্য একটু ফ্লেক্সিবল হতে হবে। এটাই ভালো যোগাযোগের আসল চাবিকাঠি। তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা এটাই বুঝলাম যে মানুষের এই আচরণগত পার্থক্যগুলো, মানে লাল, হলুদ, সবুজ, নীল, এগুলোকে চেনা এবং সম্মান করাটা খুব জরুরি। হ্যাঁ, এতে সম্পর্ক ভালো হয়, যোগাযোগ বাড়ে, অকারণ দ্বন্দ্ব কমে। এটা আসলে ভিন্নতাকে স্বীকার করার ব্যাপার, বিচার করার নয়। আর আমরা এই পুরো আলোচনাটা করলাম টমাস এরিকসনের সারাউন্ডেড বাই ইডিয়েটস বইয়ের কিছু ভাবনার উপর ভিত্তি করে। শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনা রেখে যাই। অবশ্যই। আজ আমরা যে বিভিন্ন ধরনের আচরণ নিয়ে জানলাম, এগুলো মাথায় রেখে নিজের খুব কাছের মানুষদের সাথে, পরিবারে, বন্ধুদের সাথে বা কাজের জায়গায় যোগাযোগের ক্ষেত্রে এমন কোনো একটা ছোট্ট বদল আনার কথা ভাবা যেতে পারে, যেটা হয়তো বেশ বড় একটা পজিটিভ পার্থক্য তৈরি করতে পারে। মানে শুধু জেনে থেমে না থেকে কাজে লাগানোর চেষ্টা করা। একদম, একটা ছোট্ট পদক্ষেপ, এটা নিয়ে একটু ভাবলে হয়তো অনেক নতুন পথ খুলে যেতে পারে।